স্যার, এদেরকে কি এখানেই রেখে যাব নাকি আমাদের ডেরায় নিয়ে যাব? সামনে থাকা 40 ঊর্ধ্ব বয়সের ব্যক্তিকে দেখে প্রশ্ন করলেন লোকটি। কালো কোট প্যান্ট পরিহিত ব্যক্তিটি তার দাড়ি গোঁফ এর ভেতর থেকে পাতলা অধর হালকা প্রসারিত করে নির্মল হাসলেন। ভারী কণ্ঠে বললেন, না, এদের এখানেই যা করার করো। লাশ এমনভাবে গুম করবে যেন কেউ এক টুকরোও খুঁজে না পায়। তার কথা শুনে সামনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা 5 জন ব্যক্তির অন্তর কেঁপে ওঠে। ক্রন্দনরত হয়ে আকুতি করতে থাকে। তাতে করে কোনো লাভ হয়নি। হিউম্যান ট্রাফিকিং বর্তমান বিশ্বের এক উদীয়মান সমস্যা। 2013 সালের পর থেকে প্রতি বছর 30শে জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনের মূল লক্ষ্য পাচারে শিকার ব্যক্তিদের অধিকারগুলো প্রচার ও সুরক্ষা করা। তারপরও বেপরোয়া হারে এর পরিমাণ বেড়েই চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ অনুসারে চলিত বছরে জানুয়ারি থেকে মে পর্যন্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে মোট 106 জন পুরুষ, 32 জন নারী ও 12 জন শিশু আটক করা হয়। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন অপরাধ, যেমন স্মাগলিং, ড্রাগ সাপ্লাই ইত্যাদি কাজে জড়িত ব্যক্তিদের কাছ থেকে ভয়ঙ্কর নাম দ্য ব্ল্যাক শ্যাডো, যার অস্তিত্ব শুধু রাতের অন্ধকারেই বিচরণ করে। আজও দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাউকে বিয়ের প্রলোভন, কাউকে কাজের কথা, কাউকে আবার প্রেমের ফাঁদে ফেলে জন 20 মেয়েকে তুলে আনা হয়েছিল, যাদেরকে আজই সীমান্ত পার করে অবৈধভাবে বহির্বিশ্বে পাঠানো হবে। আর তার খবর পায় দ্য ব্ল্যাক শ্যাডো নামের সেই সংস্থাটির হেড সেখানের একটি চেয়ারে বসে নির্দেশ করে যাচ্ছে। পাহাড় আর জঙ্গলে ঘেরা উঁচু জায়গা, একটু ঝুপড়ি, আর সেখানেই এনে রাখা হয়েছে সেই মেয়েদের। তাদের সবার বয়সই 15-র নিচে। হেড তার লোকদের বললেন যেন সব মেয়েদের তাদের ঠিকানা জিজ্ঞেস করে বাসায় ফেরার ব্যবস্থা করেন। আবছা অন্ধকারে ঘরে একটাই লাইট, তার আলোতেই চিকচিক করছে সেই কালো কোট প্যান্ট পরা ব্যক্তির চোখ। চেয়ারে বসে একটা টুলের ওপর পা তুলে দু হাতের আঙ্গুলগুলো একে অপরের মাঝে ভাঁজ করে নিয়ে তাতে মাথা হেলান দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর একটা লোক এসে তার কানের কাছে কিছু একটা বললেন। হেড উঠে দাঁড়ালেন। শান্ত পায়ে পাশের ঘরে গেলেন যেখানে মেয়েদের রাখা হয়েছিল। ইতোমধ্যেই সব মেয়েদের সেখান থেকে বের করে নেওয়া হয়েছে, কিন্তু একটি মেয়ে এখনও ঘাপটি মেরে বসে আছে। বয়স 11 কি 12 হবে। গায়ে একটা হাঁটু সমান ফ্রক, চুলগুলো এলোমেলো, ফর্সা চামড়া কেমন যেন বিবর্ণ হয়ে আছে। হেড সেখানে থাকা 2 জন লোককে যেতে বললেন। ধীর পায়ে মেয়েটির কাছে এগিয়ে গেলেন। হেড যতই এগিয়ে আছে মেয়েটি ততই নিজেকে গুটিয়ে নিচ্ছে, জড়সড় হয়ে একটা ডিম্বাণুর মতো হয়ে রয়েছে। হেড দেখতে পেলেন মেয়েটির পাশেই ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ। তিনি বুঝতে পারলেন মাতৃত্বের স্বাদ আস্বাদনের প্রথম স্তর অতিক্রম করেছে সে, কিন্তু পরিস্থিতি তার বিপরীত। যতই সে দেখছে মেয়েটির ক্ষণকাল পর পর কেঁপে কেঁপে উঠছে। এক শীতল প্রশান্তিময় কণ্ঠে মেয়েটি মাথা তুলে তাকায়। ভয় পেও না, এটা স্বাভাবিক। কেন যেন তার কোনো কথাই মেয়েটির বোধগম্য হলো না। তিনি কাউকে কল করে মেয়েটির হাতে মোবাইল দিলেন আর বললেন মনোযোগ দিয়ে শুনতে। মোবাইলের অপর পাশের নারী কণ্ঠ বেশ কিছু সময় তাকে নারী দেহের নির্ধারিত সময়ের পরিবর্তনের বিষয়টি বুঝিয়ে বললেন। হেড একটা রুমাল তার হাতে দিয়ে আপাতত ব্যবস্থা করতে বললেন। মেয়েটি হালকা পায়ে স্থির হয়ে সেখান থেকে উঠে ওয়াশরুমে যায়। এরই মধ্যে বাহিরে প্রবল বর্ষণ শুরু হয়। মুষলধারে বৃষ্টি পড়ায় ঝুপড়ি ছনের মধ্য দিয়ে টুকটুক করে ভিতরে পড়ছে পানি। বৃষ্টির সাথে সাথেই হিম শীতল হাওয়া বইতে থাকে। মেয়েটির কম্পন যেন আরও বেড়ে যায়। হেড তার গায়ের কোট খুলে মেয়েটির গায়ে জড়িয়ে দেয়। স্থির হয়ে দাঁড়িয়ে থাকে মেয়েটি। হঠাৎ বজ্রপাতের আওয়াজে জাপটে ধরে মেয়েটি হেডকে, আর কাঁপতে থাকে। সেই বৃষ্টিস্নাত রাত পার হয় এভাবেই। সকালে ভোরের সূর্য উঁকি দিতেই তা এলোমেলোভাবে ছুঁয়ে যায় মেয়েটিকে। সারা রাত নির্ঘুম কাটিয়েছে হেড। মেয়েটিকে শান্ত কণ্ঠে হেড জিজ্ঞেস করে, কি নাম তোমার? মেয়েটি একটা ফাঁকা ঢোক গিলে ফ্যাকাশে দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখে তার সামনে থাকা মানুষকে।
আপন না হয়েও যেন আপনের চেয়ে বেশি করছে তার জন্য কম্পিত সুরে বলে। প্রহর। প্রহর? প্রহর মাথা নাড়িয়ে সম্মতি দেয়। একটা কাগজে কিছু একটা লিখে প্রহরের হাতে দেন। প্রহরের সাথে থাকা মেয়েরা তাদের নিজেদের ঠিকানা বলায় ওদের সেখান থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রহর কিছুতেই তার ঠিকানা বলে না। প্রহরের হাত ধরে ওকে বাইরে নিয়ে আসে হেড। এক নির্মল শান্ত শীতল হাওয়া মুহূর্তেই ছুঁয়ে যায় তাদের। সারারাত বৃষ্টিতে ভিজে পরিবেশ সেজেছে নতুন রঙে। ঝোপের আশেপাশের বুনো গাছগাছালি থেকে এখনও টপটপ করে পানি পড়ছে। কর্দমাক্ত পিছলে যাওয়া সামনের পাহাড়ি রাস্তা, দুধারে বড় বড় গামারি সেগুন গাছ। হেড প্রহরকে নিগুড়ভাবে দেখলেন। এক অদ্ভুত মুগ্ধতা প্রহরের ওই বাচ্চা বাচ্চা মুখে। কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি স্মিত হাসলেন। গলার স্বর হালকা সজীব করে বললেন, প্রহর, দেখো, এই বৃষ্টি স্নাত ভোরের সজীবতার মতো তোমার জীবনেও নতুন ভোরের সূচনা হবে। হেড তার সাথে একজনকে বললেন প্রহরকে একটা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে, আর প্রহরের হাতে একটি কাগজ দিয়েছিলেন যাতে প্রহরের কোনো সমস্যা না হয়। লোকটার সাথে কিছুটা পথ এগিয়ে যেতেই হেড প্রহরকে পিছু ডাকলেন। প্রহরিনী। প্রহর এক শীতল দৃষ্টিতে ফিরে তাকালো। হেড তার অধর প্রসারিত করে মৃদু হাসলেন আর নরম গলায় বললেন, ভালো থেকো। প্রহরের শরীরে এক প্রশান্তি ভর করল। দুইবার মৃদুভাবে চোখের পাপড়ি বন্ধ করে আবার খুলে হেডকে দেখলেন। এক মায়া তার ওই লালচে বাদামি চোখে। প্রহর প্রখরভাবে তা দেখতে লাগলো। তার মনে হতে লাগলো এক বট বৃক্ষের ছায়ার আচ্ছাদন থেকে সে দূরে, বহু দূরে চলে যাচ্ছে। আদৌ কি এই মানুষটার সাথে তার আর কখনো দেখা হবে? 3 বছর পর। কোহেলিকা আহমেদ আধুনিক গৃহিণীদের মতোই চৌকস, তাই তো এক হাতে সামলে নেন পুরো পরিবার। বয়স 45 ঊর্ধ্ব হলেও চেহারায় এখনও লাবণ্যতার ছড়াছড়ি। এক মগ কফি বানিয়ে ট্রেতে করে তুলে দিলেন পাশে দাঁড়ানো প্রহরের হাতে। মিষ্টি করে হালকা হেসে বললেন, যা, এটা আজরানকে দিয়ে আয়। প্রহর খুট করে এক ঢোক গিলে নেয়। ঠোঁট দুটো উল্টিয়ে বলে, আমি? কেন? তুমি জানো না আমাকে দেখলেই ঝাড়ি মারে। কোহেলিকা ফাঁস ফিরে প্রহরের দিকে তাকালেন, স্মিত হেসে বললেন, তুই কি কখনো ওকে ছেড়ে দিস? প্রহর ফিক করে হেসে দেয়, কারণ এই ঘরের অর্ধেক কর্তৃত্ব ওর হাতেই। শুধু আজরাহানকেই বসে আনতে পারে না। প্রহর হালকা পায়ে সিঁড়ি ভেঙে ওপরে আসে। আজরাহানের ঘরের দরজা খোলাই ছিল। 2 হাত দিয়ে ট্রে ধরতে মাথা দিয়ে হালকা ধাক্কা দেয় দরজায় প্রহর। নরম পায়ে ভিতরে এসে এদিক ওদিক তাকাতেই ওর চোখ পড়ে বেলকনিতে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে আজরাহান। শরীরের নিম্ন অংশে পড়েছে ব্ল্যাক কালারের ট্রাউজার। ভেজা চুলে টাওয়াল ঘষতে থাকে। প্রহর ধ্যানের মতো তাকিয়ে থাকে। আজরাহানের ধবধবে শুভ্র পিঠে এখনো মুক্তোর দানার মতো পানি জমে আছে। তা দেখেই যেন প্রহর মুক্ত হয়ে তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে যেন শরতের কাশফুল তার নরম স্পর্শ ওর সমস্ত দেহে বুলিয়ে যাচ্ছে, আর সে তা পরম আবেশে অনুভব করছে। এক সম্মোহনী দৃষ্টিতে দেখে যাচ্ছে আজরাহানকে। আজরাহান ঘাড় ঘোরাতেই ওকে দেখতে পায়। ভ্রু কুঁচকে ঠোঁটের কোণ বাঁকায়। ব্যালকনি থেকে ঘরে পা বাড়ায়। আজরাহান যতই কাছে আসতে থাকে প্রহরের বুক ধুকধুক করতে থাকে। আজরাহানের শুভ্র বলিষ্ঠ বক্ষদেশের ঠিক বাম দিকে হৃদযন্ত্রের ওপর সেই কালো তিল যেন এক মুহূর্তেই ঘায়েল করে প্রহরকে। নিঃশ্বাস আটকে যায় তার স্বরনালীতে, যেন এখনই সে মরে যাবে। মাথার টাওয়ালটা ঘাড়ের ওপর রেখে কাভার্ড খুলে কাপড় বের করতে থাকে। চোখ বাঁকিয়ে প্রহরকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে বিরক্তি সূচক কণ্ঠে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? জীবনের ছেলে মানুষ দেখোস নাই? প্রহর ভেংসি কাটে, ঠোঁট কামড়ে শান্ত স্বরে বলে, বই গেছে আপনাকে দেখতে। আজরাহান কাপড় নামিয়ে বিছানায় রাখে। টাওয়েলটা মেলে দিয়ে আসে ব্যালকনিতে। ভিতরে এসে বিছানায় রাখা শার্টটা নিয়ে তা গায়ে জড়ায় আর স্বাভাবিক কণ্ঠে বলে, তাকিয়ে তো এভাবে আছিস যেন গিলে খেয়ে নেবি। প্রহর শুকনো ঢোক গিলে মুখে স্বীকার না করলেও আজরাহান যা বলেছে তা মিথ্যে নয়। এই লোকটাকে কেন যেন আমার স্ট্রবেরি মনে হয়, আর ইচ্ছে হয় যে একেবারে গিলে নিই। মুখে বিরক্তি ভাব স্পষ্ট করে কপট রাগ দেখিয়ে বলে,
আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে আপনাকে দেখব। ছোট মা বলেছে আপনাকে কফি দিতে, তাই এসেছি। টেবিলের উপরে রাখ। না। আজরাহান ঘুরে তাকায়, জিজ্ঞাসু দৃষ্টিতে ভ্রু কুঞ্চি করে তাকায়, গলার স্বর তীক্ষ্ণ করে বলে, কেন? ছোট মা বলেছে কফি আপনার হাতে দিতে। আজরাহান বিব্রত বোধ করে। প্রহরের কাছে এগিয়ে এসে ওর হাত থেকে ট্রে নিতে গেলে প্রহরের হাতে হালকা স্পর্শ লাগতেই ও ট্রে ছেড়ে দেয়। ঝনাত করে কফির মগ নিচে পড়ে যায় আর গরম কফি আজরাহানের হাতে। অবশ্য এতক্ষণে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। প্রহর সব্যস্ত হয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে পানি নিয়ে আসে। আজরাহান তাতে হাত ডুবিয়ে দেয়। প্রহর কাঁদো কাঁদো হয়ে বলে, আমি ইচ্ছে করে করিনি রাহান ভাইয়া। আজরাহান চোখ খিচে প্রহরের দিকে তাকায়, শক্ত কণ্ঠে বলে, এখানে কান্নার কিছু হয়নি। পানি থেকে হাত উঠিয়ে আবারও বলে, পানিটা ফেলে দিয়ে আয়। প্রহর পানি ফেলে এসে দেখে আজরাহান ভাঙ্গা টুকরোগুলো ট্রেতে উঠিয়ে নিচ্ছে। প্রহর উঠাতে গেলেই আজরাহান ওর হাত চেপে বলে, হাত কেটে যাবে তোর, আমি করছি। প্রহর নিগুড়ভাবে পর্যবেক্ষণ করে আজরাহানকে। আজরাহান ওর কাজের ফাঁকেই বলে, তোর বয়স কত রে? প্রহর ঠোঁট দুটো বাঁকিয়ে বলে, 15। আজরাহান মাথা উঠিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলে, আর একটু বড় হলি না কেন তুই? প্রহর বিস্মিত হয়ে চোখ ছোট ছোট করে বলে, মানে? কিছু না। আর এভাবে হুটহাট করে আমার ঘরে আসবি না। প্রহর উঠে দাঁড়ায়, তীক্ষ্ণ স্বরে ঠোঁটের কোণ চেপে বলে, কেন? আপনার উদম হয়ে হাঁটতে সমস্যা হয়? আজরাহান উঠে দাঁড়ায়, শান্ত ভঙ্গিতে স্বাভাবিক হয়ে বলে, যা এখন এখান থেকে, আমার দেরি হচ্ছে। প্রহর আজরাহানের হাত থেকে ট্রে নিয়ে হাঁটা ধরে। দরজার কাছে গিয়ে আবারও থমকে দাঁড়ায়, পিছন ফিরে বলে, আপনি আমাকে আর কখনো এইভাবে ছুবেন না। এরপর যদি এর চেয়ে বড় কিছু পড়ে যায়, আমার কিন্তু তাহলে কোনো দোষ নেই। আজরাহান ভ্যাবলার মতো তাকিয়ে থাকে ওর যাওয়ার পানে। একটা কালো প্যান্ট আর অফ হোয়াইট শার্টে ফর্মাল লুক জাস্ট নজর কাড়া লাগছে আজরাহানকে। নিজের বাইকে এসে বসতেই তাতে হুড়মুড়িয়ে উঠে বসে পড়ে প্রহর। খ্যামটা মেরে উঠে আজরাহান। ডিঙি নৌকা, নাম বলছি, নাম। প্রহর চোখ বড় বড় করে ঝাঁঝালো কণ্ঠে বলে, সমস্যা কি আপনার? আজ থেকে বাবার সাথে যাবি তুই। প্রহর ভুরু কুটি করে বলে, কেন? আমি আজ থেকে তোকে নিয়ে যাব না। সারাদিনে তো এই একটাই কাজের কাজ করেন, ওকে স্কুলে দিয়ে আসা। এখন সেটাও করতে পারবেন না, কি করে খাবেন জীবনে আপনি? কি বললি তুই? আজরাহান গলা উঁচিয়ে ওর মাকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে আসে। প্রহরও ওর পিছু পিছু আসে, সারোয়ার আহমেদের পিছনে লুকায়। কোহেলিকা স্বাভাবিক কণ্ঠে বলে, বাড়িতে ডাকাত পড়েনি আজরাহান, এভাবে চিৎকার করার মানে হয় না। ডিঙি নৌকা, কে আজ থেকে বাবা নিয়ে যাবে? কোহেলিকা বিরস কণ্ঠে বলে, কেন? ও আজকাল বড্ড বেশি কথা বলে। তুমি কি কম বলো? একজন প্রফেসরের আদৌ কি এই ধরনের আচরণ মানায়? কোহেলিকার কথায় আজরাহান নিরাশ হলেন। ব্যঙ্গাত্মক কণ্ঠে বললেন, নিজের ছেলেকে বানালে ডোবা, আর পরের মেয়েকে বানালি বাড়ির শোভা। কোহেলিকা স্মিত হাসলেন আর বললেন, বাহ, চমৎকার। তোমার তো কবি কবি ভাব মনে হচ্ছে আজরাহান। অবশ্য এটা নতুন কিছু নয়, ছোটবেলা থেকেই একবার সিঙ্গার, একবার গিটারিস্ট, একবার আইনস্টাইনও হতে চেয়েছিল। শেষ পর্যন্ত হলে একজন কলেজের প্রফেসর, এখন আবার কবি হবে বলে মনে হচ্ছে। কোহেলিকা এবার আজরাহানকে আপাদমস্তক দেখলেন, হাসি হাসি মুখে বললেন, তাহলে এখন থেকে পাঞ্জাবি ভালো হবে তোমার জন্য। এক কাজ করো, সামানের কিছু পাঞ্জাবি আছে, ভেবেছিলাম কোনো অসহায় বস্ত্রহীন মানুষকে দিয়ে দিব, কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো তোমার চেয়ে ভালো কেউ কাজে লাগাতে পারবে না। কোহেলিকার কথা শেষ হতেই খিলখিলিয়ে হেসে ওঠে প্রহর। দাঁত কিরমির করে আজরাহান। এই মেয়েটা যখন থেকে এসেছে এই ঘরে 2 পয়সারও কেউ দাম দেয় না আজরাহানকে। আর ওই ডিঙ্গি নৌকা তো একদমই না। মা, সত্যি করে বলো তো, আমি কি সত্যি তোমার ছেলে? কোহেলিকা স্বাভাবিকভাবে গিয়ে কাউচে বসলেন, একবার আজরাহানের দিকে তাকিয়ে বললেন, এইবার বুঝেছো প্রহর তোমার থেকে কতটা বুদ্ধিমতী? ও নিশ্চয়ই এই ধরনের অহেতুক প্রশ্ন কখনো করতো না। আজরাহান কপালে ভাঁজ স্পষ্ট করে বলে, আমি বুঝি না এত সহানুভূতি কেন তোমাদের ওর জন্য। কোহেলিকা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বললেন,
একটা বাচ্চা মেয়ের সাথে না পেরে হই হল্লা করে বাড়ি মাতিয়ে রাখলে সেটা নিশ্চয়ই ভালো দেখায় না। প্রহরের হাসি থামার নাম নেই, অনবরত মুক্তোর মতো ঝরছে। ডিঙি নৌকা খেয়ে তোমার বাচ্চা মনে হয়? আজ বিয়ে দিলে কাল 2 বাচ্চার মা হবে। তাহলে তো হলোই। যত তাড়াতাড়ি সম্ভব প্রহরকে বিয়ে দিয়ে বিদায় করো মা। সানায়ার কথায় রুষ্ট হয় আজরাহান, রাশভারী কণ্ঠে বলে। ওর এখনো বিয়ের বয়স হয়নি। কুহেলিকা ওদের দুজনকে বললেন, ওর বিয়ে নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমরা আছি তা ভাবার জন্য। তোমরা নিজেদের নিয়ে ভাবো। এই ঘরের সবচেয়ে শীতল রক্তের প্রাণী সানোয়ার আহমেদ। তার সকাল সন্ধ্যার সকল কাজের একটাই কাজ, তা হলো প্রহরকে সামনে বসিয়ে সেই দ্য ব্ল্যাক শ্যাডো এর কাহিনী শোনানো। অবসরপ্রাপ্ত সানোয়ার বাড়িতেই বেশিরভাগ সময় কাটান। আজরাহান বিরক্ত বোধ করল। এই মেয়েটা ওর জীবনটা একদম দুধ ছাড়া চা বানিয়ে দিয়েছে। বিরস মুখভঙ্গি করে আবার নিজের বাইকে গিয়ে বসে। পিছনে ভারী কিছু বুঝতে পেরে তাকিয়ে দেখে প্রহর আবারও ওর পিছনে এসে বসেছে। আবার কেন এলি তুই? প্লিজ রাহান ভাইয়া, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে তো। আজরাহান চোখ গরম করে বলে, ঠিক হয়ে বস ডিঙি নৌকা, আর একটা কথা বলবি তো একদম মেরে ফেলে দেবো বাইক থেকে। প্রহর অনেক কষ্টে হজম করে আজরাহানের কথা, কারণ স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে। না হলে ওর কথার দতভঙ্গা জবাব প্রহরের জিব্বার ডগায়, অলওয়েজ রেডি ফর হার্ড টার্গেট। ভাবতে ভাবতেই মুচকি হাসে প্রহর। প্রহরকে স্কুল থেকে দূর মোড়ের দিকে নামিয়ে দেয় আজরাহান। প্রহর এর স্কুলের নাম এবি স্কুল অ্যান্ড কলেজ, আর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার সন্নিবেশে। আজরাহানে এই কলেজেই উচ্চ মাধ্যমিক শাখারই একজন প্রফেসর। প্রাথমিক ও মাধ্যমিক শাখার ক্লাস তেমন করা হয় না, যদি না প্রক্সি ক্লাসের প্রয়োজন হয়। প্রহরকে নামিয়ে দিতেই ছোট্ট বাচ্চার মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে ঘোড়দৌড় দিল, কারণ তার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। আজরাহান রোজ ওকে মোড়ে নামিয়ে দেয়, কারণ ও চায় না কলেজের কেউ জানুক ওদের মধ্যে ঘরোয়া কোনো ব্যাপার আছে। প্রহর যেতেই বাইক দাঁড় করিয়ে পাশে চায়ের দোকানে বসে আজরাহান। ওর ক্লাস শুরু হতে দেরি আছে। চায়ের দোকানের বেঞ্চে বসে চাওয়ালা মামাকে বলে 1 কাপ রং চা দিতে। বিপরীতে চাওয়ালা মামা এক মৃদু হাসি উপহার দিল তাকে। হেসে হেসে বলল, কি মামা, অনেকদিন পরে আইলেন? আজরাহান স্মিত হেসে বলল, এতদিন কলেজ বন্ধ ছিল, তাই এদিকে আর আসা হয়নি মামা। হ্যাঁ তাই তো, পোলাপানদের দেখা যাইতো না। আজরাহান খানিক ভেবে নিজের মোবাইল হাতে নেয়, স্ক্রল করতে থাকে। সামনে কিছু মানুষের আওয়াজ শুনে তাকাতেই দেখে দুটো ছ্যাঁচড়া টাইপের ছেলে এক এক করে এক এক দোকানে গিয়ে দোকানদারদের থেকে কিছু নিচ্ছে। আজরাহান সেদিকেই অক্ষি নিবদ্ধ রেখে কর্ণপাত করে চাওয়ালা মামার দিকে আর বলল, এরা কারা মামা? চাওয়ালা কিছুটা বিরক্ত মাখা কণ্ঠে বলল, আর বলেন না মামা, এলাকার নতুন পাতি মস্তান, চাঁদা তুলে রোজ 50 টাকা কইরা দেওয়ার লাগে। আজরাহান ঘাড় ঘুরিয়ে তাকায়, কপালের মাঝ বরাবর ভাঁজ করে বলল, এই যুগে চাঁদাবাজি এখনো আছে নাকি? আজরাহানের কথা শেষ হতে না হতেই ছেলে দুটো সেখানে এসে দাঁড়ায়। চিকন ডেলডেলা শরীর, গলার হাড় যেন এখনই বের হয়ে আসবে। একজনের মুখের বাম পাশে কাটা দাগ, অপরজনের মুখ ভর্তি দাড়ি। চাওয়ালা ওদের দেখেই তার পুটলি থেকে 50 টাকা বের করে হাতে দিতে গেলে তাতে বাধা দেয় আজরাহান। ছেলে দুটোর অগ্নিদৃষ্টি। আজরাহান বেজায় শান্ত, পকেটে 2 হাত দিয়ে ওদের সামনে নিরুত্তাপ হয়ে দাঁড়িয়ে আছে শুধু। আজরাহান স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আজ থেকে আর কেউ চাঁদা দিবে না। আল্লাহ 2টো হাত দিয়েছে, কাজ করে খাও। অন্যের উপর জুলুম কেন? ওদের মধ্যে একজন চড়া গলায় বলল, এই কে রে তুই? এই দেশের সচেতন নাগরিক, তোদের মতো আবর্জনার পরিষ্কারক। আজকের মতো যা, কাল থেকে আর যেন না দেখি। ওরা দুজন একে অপরকে তাকিয়ে দেখে। একজন আজরাহানের গায়ে হাত তুলতে গেলেই কেউ একজন তার হাত টেনে ধরে একটা চড় মারতেই ছিটকে নিচে পড়ে। ব্যক্তিকে দেখেই অধর প্রশস্ত করে হাসে আজরাহান। এক চড়ে কাবু একজন, অন্যজনের কলার ধরে ব্যক্তিটি নরম গলায় বলল, আজ ফার্স্ট টাইম, তাই ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি ওর গায়ে হাত দেওয়ার কথা ভাবিস আর এই এলাকায় এসব নাটক করতে দেখি, তাহলে সোজা উপরে যাবি, যা এখান থেকে। ব্যক্তিটি ওর গলা ছেড়ে এক ঝাঁকি দেয়। ভয়ে কাচুমাচু ছেলে দুটো উঠেই দৌড়। আগন্তুক ব্যক্তিটি এইবার
আজরাহানের দিকে ফিরে তাকায়, অধর প্রসারিত করে হালকা হেসে এক উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হয় দুজন। একে অপরকে ছেড়ে দাঁড়াতেই উচ্ছ্বাসিত কণ্ঠে আজরাহান বলল, তুই এই সময়? মার্শিয়াদ তার অধরের কোণে হালকা হেসে বলল, আমি কেন? তোর না আরো 1 মাস পরে ফেরার কথা? কাজ শেষ ওখানকার? না। তাহলে? মার্শিয়াদ ওর গাড়ি থেকে একটা কাগজ বের করে আনে আর তা আজরাহানের হাতে দেয়। আজরাহান চোখ বড় বড় করে তা দেখে, প্রলজ্জিত চোখে বলল, ইটস আ বিগ নিউজ। হ্যাঁ, গত সপ্তাহে বিল পাস হয়েছে, এবার দাদুর নামে হসপিটালটা অবশেষে হচ্ছে। কংগ্রেটস। তা তুই ফিরলি কবে? জানালি না যে? কাল আর সারপ্রাইজ ছিল তাই। আজরাহান একটু অবাক হয়ে বলল, তুই জানলি কি করে আমি এখনো এখানে? তোর বাসায় গিয়েছিলাম, আন্টি বলল তুই কলেজে, তাই চলে এলাম। আর আসতেই পেলাম তোকে তোর চিরচেনা রূপে। ঝামেলা না করলে কি তোর ভালো লাগে না? বাদ দে সব। চা খাবি? বস। না, কাজ আছে। ডাক্তারবাবুর কি খবর? কল করলাম, মোবাইল অফ। ও সিম চেঞ্জ করেছে। ও আচ্ছা, এক কাজ কর, আজ ওদের নিয়ে বাসায় আয়, অনেকদিন আড্ডা দেওয়া হয় না। ওকে। মার্শিয়াদ চোখ বাঁকিয়ে হাসে। আজরাহান ভ্রু কুলটি করে বলল, হাসিস কেন? তোর গার্লফ্রেন্ডের কি খবর রে? আজরাহান ব্যঙ্গাত্মক আওয়াজ করে বলল, কথা হয় না অনেকদিন। বুঝলাম না, তোর মতো ছেলেকে ঘোল খাইয়ে দিল। কথা শেষ হতেই মার্শিয়াদ হো হো করে হেসে দেয়। আজরাহান নীরস স্বরে বলল, একবার ভাইয়ার বিয়েটা হতে দে, ওকে তো এত সহজে আমি ছাড়ছি না। মার্শিয়াদ হাসতে হাসতে ওর কাঁধে হাত দিয়ে বলল, আচ্ছা এখন আমি যাই, রাতে আসিস ওদের নিয়ে। মার্শিয়াদ যাওয়ার পর বাইক চালিয়ে কলেজে আসে আজরাহান। নিচে বাইক পার্ক করে দোতলা সিঁড়ি বেয়ে উঠতেই সামনে পড়ে নুরাইশা। এ কলেজেরই 2য় বর্ষের ছাত্রী। আজরাহানকে দেখেই বিব্রত হয়। ওকে পাশ কাটিয়ে যেতে চাইলেও সামনে গিয়ে দাঁড়ায়। নুরাইশা একটু সরে এসে পা বাড়াতেই আজরাহান আবারও ওর সামনে এসে দাঁড়ায়। নুরাইশা অপ্রস্তুত হয়ে আজরাহানের এহেন কাজে সে আর নড়াচড়া না করে স্থির হয়ে দাঁড়ায়। মাথাটা উঁচু করে আজরাহানের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, কি সমস্যা আপনার? আজরাহান নিগুড়ভাবে তাকিয়ে থাকে। পকেটে 2 হাত দিয়ে নুরাইশার দিকে হালকা ঝুঁকে বলে, কেমন আছেন হোয়াইট মারমেইড? এতদিনে একটা খবরও নিলেন না, এটা কিন্তু ভারী অন্যায়। নুরাইশা ঝাঁঝিয়ে ওঠে, গলার স্বর উঁচু স্বরে বলল, আপনি আমাকে এই নামে ডাকবেন না। তো কি বলে রাখবো? জেলিফিশ নাকি গিরগিরি? দেখেন আপনি কিন্তু। আমি তো দেখতেই চাই আপনি দিচ্ছেন কোথায়। সরেন এখান থেকে, যেতে দিন আমাকে। আজরাহান দুষ্ট হাসি দিয়ে বলল, রাগলে কিন্তু আপনাকে হোয়াইট না, একদম রেড মারমেইড লাগে। দেখেন আমি যা করেছি তার জন্য আমি আপনাকে সরি বলেছি, তবুও কেন এমন করছেন আপনি? আপনি সরি বলছেন, কিন্তু আমি তো মেনে নেইনি হোয়াইট মারমেইড। দোষ করবেন আবার সরি বলবেন, দিস ইজ নট ফেয়ার। তাহলে কি করবেন আপনি? যা আপনি বলছেন তা সত্য করব। নুরাইশা রাগে লাল হয়ে যায়। ওর চোখে জল টলমল শুরু করে। সেদিন না হয় ভুল করে ও সবার সামনে একটা কাণ্ড করেই ফেলেছে, কিন্তু এই লোকটা তখন থেকেই ওর পিছনে পড়ে আছে। যেখানে না সেখানেই শুরু হয়ে যায়। নুরাইশা তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি একটা অসহ্যকর শয়তান। আজরাহান গা দুলিয়ে হেসে ওঠে। হাসি থামিয়ে নুরাইশার আরও কাছে এসে কানের কাছে হিসিয়ে বলল, শয়তান হতে পারে কিন্তু অসহ্যকর নয়। আমাকে সহ্য করার ক্ষমতা আপনার আছে মারমেইড। নুরাইশা ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওর মনে হচ্ছে এই লোকটাকে এখনই দোতলার ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে, কিন্তু সে নিরুপায়। তার একটা না বুঝে করা ভুলের সাজা আজও এই লোকটা দিয়ে চলছে তাকে। কিন্তু এইবার নুরাইশা একে সত্যি ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে হুড় করে নেমে যায়। আজরাহান ঠোঁটের কোণ বাঁকিয়ে হাসতে থাকে। আসসালামু আলাইকুম স্যার। পিয়নের কথায় আজরাহান ফিরে তাকায়, মৃদু হেসে বলল, কিছু বলবেন? প্রিন্সিপাল স্যার আপনাকে যেতে বলেছেন। আজরাহান চোখের ইশারা করে মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। প্রিন্সিপাল স্যারের রুমের সামনে আসতেই আজরাহান বলল, মে আই কাম ইন স্যার? ভেতরে বসা লোকটি ভারী কণ্ঠে বললেন, ইয়েস মাই বয়। আজরাহান ভেতরে গিয়ে তাকে উষ্ণ সম্বোধন করলেন। নবীন খান, বয়স 50-এর বেশি হলেও মুখে তার এখনও সেই অমায়িক ছাপ রয়েছে, যাতে করে দেখলেই বোঝা যায়
রক্ত টকবগা যুবক বয়সে কতটা সুদর্শন ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সাহিত্যকর্মের পাশাপাশি রাজনীতিতেও সোচ্চার ছিলেন। এখনও তার প্রতাপ সেখানে লক্ষণীয়। আজরাহানের চরিত্র আর ব্যবহারে তিনি বরাবরই মুগ্ধ, তাই অনেকটা সমীহ করে তাকে। আজরাহানও তাকে শিক্ষকের সেই আসনে বসিয়েছে, যেখান থেকে একজন শিক্ষক নিজেকে গর্বিত মনে করেন। মুখে হাসি হাসি ভাব নিয়ে বললেন, কি খবর ইয়াং ম্যান? একদম ভুলেই গেছো আমাকে? আজরাহান হালকা হেসে বলল, নো ওয়ে স্যার, তা কি করে সম্ভব? আপনি তো আমার জীবনের লক্ষ্যের একমাত্র পথ প্রদর্শক। নবীন খান ঈষৎ শ্বাস নিলেন। আজরাহানের কথায় তিনি অদ্ভুত তৃপ্ততা অনুভব করলেন আর বললেন, তাহলে এই বন্ধের মধ্যে একবারও বাসায় এলে না কেন? বিয়ের আগে আত্মীয়স্বজনের বাড়িতে সময় অসময় যাওয়াটা বেমানান মনে হয়। কথাটা ভুল বলনি। তা তোমার ইয়াংস্টার ভাই কি আজ আসবেন? না, ভাইয়া শহরের বাইরে আছে, আজ সন্ধ্যায় ফিরবে। দ্যাটস গুড। নবীন খান তার টেবিলের ড্রয়ার খুলে একটা আর্টিকেল দিলেন আজরাহানকে। আজরাহান তা ভালো করে দেখল, ইশারায় সম্মতি জানায় নবীন খানকে। ডোন্ট ওয়ারি স্যার, উই আর অলওয়েজ উইথ ইউ। আই নো, এই জন্যই আমি নিশ্চিন্ত। বিয়েটা হলেই কাজটা শুরু করতে হবে। ওকে স্যার, আমার ক্লাস আছে, আসি তাহলে। ওকে মাই বয়, আই অ্যাম ওয়েটিং ফর দ্য গুড নিউজ। শিওর স্যার। বাইক দাঁড় করিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আজরাহান। একটু পরপর শার্টের হাতা উঠিয়ে ঘড়ি দেখছে। প্রতিমধ্যে হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসে প্রহর। আজরাহান ঠোঁট চেপে বলল, এত দেরি করলি কেন ডিঙে নৌকা? প্রহর বড় বড় শ্বাস টেনে বলল, কোথায় দেরি করলাম? ছুটি হতে দৌড়ে এলাম তো। আচ্ছা ওঠ বাইকে। না, কেন? খিদে পেয়েছে আমার, আমি এখন খাবো, তারপর বাড়ি যাব। তুই কি রাক্ষস? বাসায় গেলেই তো খাবি, এখন আবার কিসের খাওয়া? বললাম তো খিদে পেয়েছে, আপনি গেলে চলুন, না হলে দাঁড়ান এখানে, আমি খেয়ে আসি। টাকা কোথায় পেলি? ছোট আব্বু দিয়েছে। অজ্ঞতা আজরাহান ওকে নিয়ে একটা ছোট্ট ফাস্টফুডের দোকানে বসলো। কিছুক্ষণ বসতেই প্রহরের হাত দিয়ে টেবিলে আওয়াজ করতে থাকে। আজরাহান বিরক্ত হয়ে বলল, এই তুই কি ছোট বাচ্চাদের মতো এমন করছিস কেন? আমার কি দোষ? হাত নিষ্পিস করছে। প্রহর একটু ঘুরিয়ে তাকিয়ে দেখে লাল টি শার্ট আর ক্যাপ পরা দুটো ছেলে অন্য একটা টেবিলে খাবার দিয়ে যাচ্ছে। হালকা উঁচু গলায় ডেকে প্রহর বলল, এই যে ভাইয়া, বলে হাত দিয়ে ইশারা করে ওকে কাছে ডাকে। ছেলেটি ওর পাশে এসে আন্তরিকতার সাথে বলল, কি খাবেন মিস? প্রহর মাথা নাড়িয়ে বলল, মিস নয় আপু বলুন। আজরাহান অদ্ভুতভাবে তাকিয়ে ভাবে, এই মেয়ের কোনো ভয় নাই, চেনা অচেনা জানা অজানা ছোট বড় কারোর সাথে কথা বলতে দ্বিতীয়বার ভাবে না। মনে আছে না সংশয় না কোনো দ্বিধা। প্রহর বলতে থাকে, দুটো চিকেন ফ্রাই, দুটো বার্গার আর দুটো কোল্ড ড্রিঙ্কস। আজরাহান চোখ গোল গোল করে বলল, এই তুই কি রাক্ষস? এত কিছু কেন? প্রহর শান্তভাবে বলল, কেন, আপনি খাবেন না? ও আচ্ছা। প্রহর আবার সার্ভিস বয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি তাহলে আমি যা অর্ডার করেছি তা সব এক পিস করে নিয়ে আসেন। এক পিস করে আনবে কেন? আমি খাবো না। প্রহর রাগান্বিত কণ্ঠে বলল, রাহান ভাইয়া আপনি কি দুমুখ সাপ, এক মুখে কত কথা বলেন। সার্ভিস বয় এক গাল হেসে বলল, ভাইয়া আপনার বোন কিন্তু অনেক বুদ্ধিমতী। আজরাহান কপাল ভাঁজ করে উত্তেজিত কণ্ঠে বলল, এই কে বলেছো আমার বোন? ছেলেটি নিরস কণ্ঠে বলল, এই যে আপনাকে ভাইয়া বলল। আজরাহান আর একটু গলা চওড়া করে ভ্রু কুঞ্চিত করে বলল, ভাইয়া বললে কি সে বোন হয় নাকি? ও বউ হয় আমার। যাও এখান থেকে। ছেলেটি মিটিমিটি হাসতে থাকে। আপনি আমাকে বউ বলেন কেন? তোর মতো ডিঙি নৌকাকে আমি কেন বিয়ে করব? ইস, আমি মনে হয় আপনার মতো বজ্রাকে বিয়ে করব। আজরাহান আর কথা বাড়ায় না, এই মেয়ের সাথে সে পারবে না। সার্ভিস বয় ওকে খাবার দিয়ে যায় আর ঠোঁট চেপে হাসি আটকানোর ব্যর্থ চেষ্টা করে, যা আজরাহানের দৃষ্টি অগোচর হয় না। প্রহর নিজ মনে খেতে থাকে। আজরাহান নিষ্পলকভাবে ওকে দেখতে থাকে। কি মায়া ওর ওই মুখে তা ও জানে না। 3 বছর আগে যখন ওদের বাড়িতে প্রহর আসে একদম বিমর্ষ বিধ্বস্ত ছিল। হাঁটু সমান একটা ফ্রক পরা, যার আদ্যপ্রান্ত এক বাচ্চা পুতুল যেন। ওর হাতে ছিল একটা চিঠি,
যাতে ওকে দেখে শুনে রাখার নির্দেশ দেয়া ছিল। আজরাহান বুঝতে পারে না দ্য ব্ল্যাক শ্যাডো ওদেরকেই কেন বেছে নিল প্রহরের দেখাশোনার জন্য। হ্যাঁ, এটাও ঠিক যে সানোয়ার আহমেদ এই অদৃশ্য মানবের অনেক বড় ফ্যান। শুধুমাত্র তাই বলে প্রহরের নিষ্পাপ চেহারা, ওর ব্যবহার, ওর আদুরে কাজ, ওর পাগলামো ধীরে ধীরে বাড়ির সবারই মন কেড়ে নেয়। সকলের শান্ত চিত্তের এক অশান্ত পায়রা সে, ভালোবাসার কুড়ে ঘরের এক জ্বলন্ত প্রদীপ শিখা। কিন্তু আজরাহানের জন্য সেই ভালোবাসার সংজ্ঞা একটু আলাদা, যা সে নিজেও জানে না। এক অপরিমেয়, অবর্ণনীয়, অবঞ্চিত, অপ্রত্যাশিত, অপরিণত ভালোবাসা, নাকি ভালোবাসা যা ব্যাখ্যাতীত, যার উত্তর সে খুঁজে বেড়ায় তার তরুণ সত্তার সেই গভীরে লুকানো হৃদয়ের মণিকোঠায়। আজরাহানের ভাবনার ছেদ পড়ে ওর মোবাইলের রিংটনে। রিসিভ করে ওপাশের ব্যক্তিকে জানায় মার্শিয়াদের আসার খবর, আর এতেই চকচক করে ওঠে প্রহরের চোখ মুখ। আজরাহান মোবাইল রাখতে উচ্ছ্বাসিত কণ্ঠে প্রহর বলল, জান ভাইয়া এসেছে। আজরাহান নাকের ডগা ফুলিয়ে বলল, তাতে তোর কি? আরে আমার জন্য গিফট আনবে তো, তাই। দেখলেন না গতবার আমার জন্য কত বড় একটা টেডি নিয়ে এসেছিল। এই তুই এত ছ্যাঁচড়া কেন রে? শেষটা মোর কি দেখলেন? কেউ গিফট দিলে নিতে হয়, মানুষ যাকে ভালোবাসে তাকেই গিফট দেয়, বুঝছেন? আর জান ভাইয়া তো আমাকে প্রহরের কথা শেষ হওয়ার আগেই আজরাহান চেয়ার থেকে উঠে ওর নরম গাল দুটো চেপে ধরে বলল, কিসের ভালোবাসা রে? আর একবার বললে খবর আছে তোর। আজরাহান ওর হাত ধরে টেনে নিয়ে যায়, আর প্রহর বলল, আমার বার্গার। কোনো দরকার নাই তোর বার্গার খাওয়ার। আজরাহান ততষ্ট পায়ে গিয়ে কাউন্টারে বিল পে করে প্রহরকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। প্রহর ওর হাত ছাড়িয়ে ঝাঁকি মেরে বলল, এমন কেন করছেন? আর একবার যদি ওর কথা বলিস একদম মুখে স্ট্যাপলার মেরে দিব। ইস, আমি মনে হয় চুপ করে থাকবো, আপনার শরীরে বিচুটি পাতা লাগিয়ে দিব আমি। আজরাহান দাঁত মুখ খিচে থাকে। এই মেয়েকে কন্ট্রোল করা বড্ড কষ্ট হবে, কিন্তু যে করেই হোক ওকে এই ক্ষমতা অর্জন করতেই হবে, যে কোনো কিছুর মূল্যেই। পরন্ত বিকেল, প্রভাকর তার তির্যক রোশনির তীব্রতা কমিয়ে ঢলে পড়েছে পশ্চিম আকাশে। কমলা রঙের আভায় সেজেছে তার আশপাশ। দিনের আলো গোধূলি ছুঁই ছুঁই করছে। এমন সময়টা অনেকের কাছে বিরক্তিকর হলেও নবীন খান পরম আবেশে অনুভব করে এই সময়টা। তার বাড়ির সামনের দিকে বিশাল খোলা বারান্দা জুড়ে লাগানো ফুল গাছ। সেখানেই বৈকাল বেলার খানিক বিশ্রাম আর ফুরফুরে বৈকাল বেলার সৌন্দর্য উপভোগ করার জন্য ছোট্ট ব্যবস্থা। একটি টেবিলের চারপাশে 4টি চেয়ার আর বাম পাশে দেয়াল ঘেঁষে ডিভান রাখা। কখনো কখনো এখানেই তারা চাঁদের জ্যোৎস্নায় স্নান করে পূর্ণিমা রাতের নীলাম্বরীর স্বর্গীয় সৌন্দর্য অবলোকন করে। একটা ঝাঁঝরি নিয়ে ফুলের টবগুলোতে পানি দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছেন। বাড়ির সামন দিয়ে এক হকারওয়ালা কিছু মাটির তৈরি জিনিস নিয়ে যাচ্ছেন। গলা ফিরে বলছেন, লাগবে মাটির থালা, কাঁসা, ফুলের টব। নবীন খান মৃদু হাসলেন। যে সময়টা তার প্রিয় কিছু করার জন্য উৎফলতায় ব্যয় করেন, সে সময় কতিপয় মানুষ জীবন সংগ্রামের অধ্যায়ের পাঠ চয়নে ব্যস্ত। ব্যস্ত জীবন, ব্যস্ত শহর, মানুষ এখন বন্দি ঘর। পানির ঝাঁঝরিটা বারান্দার কোনায় রেখে চেয়ারে এসে আরাম করে বসলেন। নবীন খান এক অদ্ভুত অভ্যাসে অভ্যস্ত, যেখানে সারা দুনিয়ার মানুষ দেশ ও বহির্বিশ্বের খবর জানার জন্য সকাল সকাল পত্রিকার পাতায় হুমড়ি খেয়ে পড়ে, সেখানে তিনি সেই অযাচিত খবর পড়ে সকালের স্নিগ্ধতা নষ্ট করতে চান না। আজকাল পত্রিকা পাতা খুললেই চোখ কেড়ে নেয় বড় বড় রাঘব বোয়ালদের দুর্নীতি, কালো টাকার পাহাড়, খুন, গুম, ধর্ষণ, ছিনতাই ইত্যাদি, যা একদম অপ্রীতিকর ঘটনা। চেয়ারে আরাম করে বসেই টেবিলে থাকা পেপারটা হাতে নিলেন, কিন্তু তা আর পড়া হলো না। রাগে অগ্নিশর্মা নুরাইশা হন্তদন্ত হয়ে সেখানে এসে ডিভানে হাতে থাকা ব্যাগটা ছুঁড়ে মেরে ধুম করে বসে নবীন খানের সামনে চেয়ারে। নবীন খান মুখের ওপর থেকে পেপারটা সরিয়ে নিচে রাখলেন। শান্ত ভঙ্গিতে নুরাইশার দিকে দৃষ্টি জ্ঞাপন করলেন। তিনি দেখলেন নুরাইশার চোখ দুটি লালচে বর্ণের। তার সুশ্রী মেয়ের নাকের ডগায় জমে আছে একরাশ গম্ভীর ভাব, যা যে কোনো সময় বিস্ফোরিত হবে। স্বাভাবিক কণ্ঠে তিনি বললেন, কিছু বলবে?
নুরাইশা দাঁতের সাথে দাঁত নিষ্পিষণ করে, গলায় কঠিন স্বরে তাল তুলে বলল, আপুকে বিয়ে দেওয়ার জন্য আর ছেলে পেলে না বাবা, ওই বেয়াদব লোকটার ভাইকেই তোমাদের পছন্দ হলো? নবীন খান ঠোঁট প্রসারিত করে বিকেলের তাজা হাওয়া টেনে নিলেন। তা দেখে নুরাইশা আরও চটে যায়। ও যখনই আজরাহানের নামে কিছু বলে, ওর বাবা সব সময় মৌনতা পালন করায় ব্রতী হতে চান, যা ওর দেশ আরও বেরিয়ে দেয়। উত্তেজিত কণ্ঠে নুরাইশা আবারও বলে, বাবা। নবীন খান ধীর স্থিরভাবে একটু নড়ে বসলেন। ভদ্রলোক একদম শান্তশিষ্ট না হলেও আজরাহানের ব্যাপারে বিন্দুসম অযাচিত কথাবার্তা তিনি পছন্দ করেন না, সে তার মেয়েই হোক বা যে কেউ। নিজেকে শান্ত রেখে আরেক দফা তাজা হাওয়া নিলেন নিজের স্মরণালীতে, আর বললেন, সেই প্রশ্নটা তুমি তোমার আব্বুকে করতে পারো। আফটার অল সামান তার পছন্দ করা ছেলে। আর তুমি জানো আমি তোমাদের কোনো অংশে ছেলেদের থেকে কম স্বাধীনতা দিইনি। নিজের লাইফ পার্টনার বেছে নেওয়ার সম্পূর্ণ অধিকার তোমাদের আছে। আমাদের কাজ তোমাদের পছন্দের ব্যক্তি আসলেই তোমাদের যোগ্য কিনা তা পর্যবেক্ষণ করা। আর সেই হিসেবে সামান তোমার বোনের যোগ্য লাইফ পার্টনার হওয়ার অধিকার রাখে। নবীন খান এক নিঃশ্বাসে কথাগুলো বললেন। নুরাইশার মনে হলো কেউ যেন তার গায়ের আগুনের ইচ্ছাকৃতভাবে 2 চামচ ঘি ঢেলে দিয়েছে। জ্বলে ওঠে সে, আর বলল, এত কথা বুঝি না, তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও। তুমি তো এমনভাবে বলছো যেন বিয়েটা তোমার ঠিক করা হয়েছে। অবশ্য তুমি চাইলে আমি আজ রাহানের সাথে একবার কথা বলতে পারি। নুরাইশা গর্জে ওঠে, ফোঁস করে একদম ছেড়ে বলল, কখনোই না। পৃথিবীর সব পুরুষ মরে গিয়ে তোমার ওই আজরাহান যদি পৃথিবীর একমাত্র জীবিত পুরুষ হয়, তবুও আমি ওই লোকটাকে কখনোই বিয়ে করব না। নুরাইশা আর থামল না, দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করল। নুরাইশা যেতেই 2 কাপ ধোয়া উড়ানো চা নিয়ে সেখানে উপস্থিত হলেন নবনীতা খান। স্বামীর পাশেই বসে স্মিত হাসলেন। তার মেয়েটা ছোটবেলা থেকেই একদম শান্ত শিষ্ট, কিন্তু যখন থেকে আজরাহান ওর জীবনে এসেছে, নিজেকে কখনো কখনো ঝাঁসি রানী ভাবে। আজরাহান ছেলেটাকে আমার খুব পছন্দ। সহধর্মিনীর এহেন কথায় তিনি কোনো প্রতিক্রিয়া করলেন না, কিন্তু ওনার চেহারায় উজ্জ্বলতা দেখে মনে হচ্ছে তিনি খুশি হলেন। পছন্দ না করার মতো ছেলে সে নয় নব। হি ইজ আ নাইস গাই, জাস্ট লাইক আ জেমস। বিরস কণ্ঠে নবনীতা বললেন, কেন যে মেয়েরা ওকে সহ্য করতে পারে না আমি বুঝি না। নবীন খান অধর চওড়া করে চোখে হাসলেন আর বললেন, আগুন আর পানি একসাথে থাকলে কাউকে না কাউকে তো আর অস্তিত্ব হারাতে হবে। নবীনতা খান হাস্যোজ্জ্বল মুখে উদ্গ্রীব হয়ে বললেন, এই তুমি একবার আজহানকে বলে দেখো কি বলে ও। যদিও ও রাজি হয় তাহলে সামান্য আর নন্দিতার সাথে ওকে বিয়েটাও দিয়ে দিব। কথাটা খারাপ বলনি তুমি। আজরাহান মতো জামাই পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আমি ওর সাথে এই বিষয়ে কথা বলবো। নবীন খান কিঞ্চিত ভ্রু কুঞ্চি করে আবারও বললেন, নুরাইসা কি রাজি হবে? ও তো আজরাহানকে একদম পছন্দ করে না। তা নিয়ে তোমার ভাবতে হবে না, ওকে আমি রাজি করাবো। আচ্ছা, তাহলে আমি আজরাহানের সাথে কথা বলে দেখি। নবীনতা খান। নবীন খান এর কলেজে পড়াকালীন 3 বছরের জুনিয়র ছিল, কিন্তু তাদের প্রেমটা ছিল একদম সমানে সমান। কেউ কারো দিক থেকে ভালোবাসায় কার্পণ্য করেননি। তাদের ভালোবাসার শুভ পরিণয় ঘটে আজরাহানের মায়ের সাহায্যে। নবীনতা খান আর কোহিলিকা আহমেদ স্কুল লাইফের সারথি, আর সেই সুবাদেই সমানের মতো ইন্ট্রোভার্ট ছেলের জন্য নন্দিতার মতো সুযোগ্য, সুশ্রী এবং পরিস্থিতি সামলে নেওয়ার মতো অসীম ক্ষমতায় পরিপূর্ণ একটি মেয়েকে তার জীবনের পুত্রবধূ করার সৌভাগ্য লাভ করে। কিন্তু আজরাহান ছোটবেলা থেকেই ডানপিটে। পাড়ার সকল মারামারিতে সে সবার আগেই থাকে, কার অন্যায় সে দেখতে পারে না। এলাকার বয়স্ক মানুষ অবশ্য তার এই গুণের জন্য তাকে সমীহ করে, কিন্তু তার মায়ের কাছে সে অবাধ্য, অপরিপক্ক, না সমাজ এক টকবগে যুবক মাত্র। ঘুটঘুটে অন্ধকারে পা টিপে টিপে চলছে প্রহর। সিঁড়ির পাশেই ওর ছোট্ট ঘর। সেখান থেকে আসতেই অন্ধকারে ধাক্কা লাগে একটা টুলের সাথে। মুখে হাত দিয়ে চিৎকার করে ওঠে প্রহর।
কিন্তু কোনো আওয়াজ নেই, কারণ রাত প্রায় 2:45। আজরাহান বাসায় ফিরেছে। বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। মার্শিয়াদের বাসায় সব বন্ধুরা মিলে আড্ডা দিয়ে সে ফিরেছে এখন। বাড়ির উল্টো দিকে বর্ডার দেয়ালের ওপর থেকে প্রহরকে ডাক দিয়ে দরজা খুলতে বলে আজরাহান। এই কাজ প্রহর প্রায়ই করে। রাত করে বাড়ি ফেরা কোহেলিকা আহমেদ একদম পছন্দ করেন না। সানায়া জানালে মাকে খবরটা দিতে 2 মিনিটও দেরি করে না। তাই আজরাহানের একমাত্র ভরসাস্থল ওর ডিঙ্গি নৌকা, যে ওকে পারে ফেরাবে। প্রহর বিড়াল পায়ে ধীরে ধীরে গিয়ে বাইরে লাইট অন করে। টর্চ লাইটের আলো জেলে আস্তে করে দরজা খুলতেই এক ভোটকা গন্ধ লাগে প্রহরের। নাক ছিটকে ওঠে প্রহর। ছি রাহান ভাইয়া, আপনি আবার এসব খেয়েছেন? আজরাহান গরম চোখে তাকিয়ে বলল, বিয়ার খেয়েছি, মদ না। এভাবে নাক ছিটকাচ্ছিস কেন দাদি? প্রহর নাকে 2 হাত চেপে ধরে ধরা গলায় বলল, আপনার শরীর থেকে কি বাজে গন্ধ বের হচ্ছে, ছি। আজরাহান কিছু না বলে ভেতরে ঢুকে নিজের ঘরের দিকে পা বাড়ায়। প্রহর পিছন থেকেই বলল, আমি আপনার জন্য খাবার দিচ্ছি। আমি খেয়ে এসেছি। প্রহর প্রতিউত্তর করে না, দরজা লাগিয়ে কিছুক্ষণ দাঁড়ায়। মুখটা তার বিষণ্ণ দেখায়। আজরাহান কিছু দূর গিয়ে আবারও থমকে দাঁড়ায়, পিছন ফিরে বলল, তুই খেয়েছিস? প্রহর নির্বাক হয়ে তাকিয়ে আছে। আজরাহান একটা শ্বাস ছেড়ে বলল, তুই খাবার নিয়ে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রহর উদ্দীপ্ত হয়। চট জলদি গিয়ে খাবার নিয়ে বসে রান্নাঘরের লাইট জেলে। দরজা চাপিয়ে রাখে যেন বাইরে আলো না যায়। আজরাহান ফ্রেশ হয়ে আসে। প্রহর খাচ্ছে আর ও বসে দেখছে। প্রহর ভেবেছিল আজরাহান না খেয়ে আসবে আর ও একা একা খাবে, তাই নিজে না খেয়েছিল এতক্ষণ। আজরাহান শান্তভাবে বলল, একটা কথা বলি তোকে। প্রহর মুখে খাবার দিতেই অস্ফুটভাবে বলল, তোর বাড়ির ঠিকানা কি তুই সত্যি জানিস না? প্রহর নির্লিপ্তভাবে আজরাহানের দিকে তাকিয়ে দুটো ফাঁকা ঢোক গিলে। আজরাহানের কথায় প্রহরের মুখে অমাবস্যার কালো অন্ধকার ছেয়ে যায়। শক্ত কণ্ঠে বলল, আমার এইখানে থাকায় কি আপনার সমস্যা হচ্ছে? তাহলে বলেন, চলে যাই আমি। আমি কি তোকে চলে যেতে বলেছি? তাহলে কেন বললেন? আমি তো শুধু জানতে চেয়েছি তোর বাড়ির কেউ। আজরাহানের কথা শেষ হতেই তার রেশ ধরে প্রহর বলল, কেউ নেই আমার। প্রহরকে যতবারই ওর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করা হয়েছে ও সবসময় এড়িয়ে যায়। আদৌ কি সে ঠিকানা জানে নাকি ইচ্ছে করে বলে না, তা আজ পর্যন্ত কেউ জানে না। কিন্তু এই বাড়িতে সবাই ওকে আপনজনের মতোই ভালোবাসে। সকালেই সকলের খাবার খাওয়া শেষ। দুপুরের খাবার তৈরি করছে কোহেলিকা। মুরগির মাংসটা রান্না হলে তা তুলে দেয় প্রহরের হাতে টেবিলে রাখার জন্য। প্রহর কিচেনে জার্কের ওপর বসে পা দুলিয়ে যাচ্ছে। মাংসের বাটি থেকে 1 পিস মুখে পুরে দেয়। তা খেয়ে তৃপ্তি ঢেকুর তোলে। হাসি হাসি মুখে বলল, ছোট মা, তোমাকে এত ভালো রান্না করা কে শিখিয়েছে বলো তো? কোহেলিকা স্মিত হাসি উপহার দিয়ে বলল, তোর ভালো লাগে? ভালো লাগবে না কেন? ইউ আর দ্য বেস্ট। বলো না কে শিখিয়েছে? আমার মা। নানুমণি? বাহ, তিনি থাকলে তো আমিও রান্না শিখে নিতাম। রান্না শিখবি তুই? হ্যাঁ, তোমার মতো ভালো ভালো রান্না করব। আচ্ছা, আমি শিখিয়ে দিব। প্রহর উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, সত্যি? কবে শিখাবে? যখন থেকে তুই শিখবি। আচ্ছা, এই জন্যই বুঝি ছোট আব্বু তোমাকে এত ভালোবাসে, তুমি এত মজার মজার জিনিস রান্না করে খাওয়াও। হয়তো। জানিস তো, পুরুষদের রাগ ওদের পেট হয়ে যায়। তাই পুরুষদের রাগ ভাঙানোর অন্যতম উপায় হলো তাদের প্রিয় খাবার রান্না করে খাওয়ানো। প্রহর অধর চড়িয়ে হাসে আর বলল, তাই? তাহলে আমিও আমার বরকে ভালো ভালো রান্না করে খাওয়াবো। কোহেলিকা হালকা হাসলেন। মেয়েটা এত প্রাণবন্ত, কখনো কিছু ভেবে বলে কিনা কে জানে। প্রহর আবারও বলতে থাকে, আমি আমার বরকে বেশি বেশি রান্না করে খাওয়াবো তো আমার বর আমাকে বেশি ভালোবাসবে, যেমন ছোট আব্বু তোমাকে ভালোবাসে। কোহেলিকা নিজ চিনতে নিজের কাজে ব্যস্ত। কিন্তু প্রহরের কথা শেষ হতেই ওর চোখ যায় রান্নাঘরের দরজায়। আজরাহান মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে। সাদা রঙের শার্টের সাথে কালো প্যান্ট, সাথে কালো টাই, ফোল্ড করা হাতায় ব্ল্যাক কালারের ওয়াচ, সিল্কি চুলগুলো পুরো সেট করা, ফর্সা দুটি ছড়ানো চেহারার গাঢ় জাম রঙের ঠোঁট, তার ওপর কাজল কালো ভ্রু। প্রহর ওকে দেখেই সম্মোহনী চোখে তাকিয়ে থাকে। অক্ষিপল্লব যেন তার পলক ফেলতেই ভুলে গেছে।
প্রহরের শ্বাস ওর স্বর্ণালীতেই আটকে আছে। ওর মাথা যেন 100 ভ্রমণ এসে গুনগুন করছে, কিন্তু ওর চাহনিতে ওর রাহান ভাইয়া তো আবদ্ধ। পকেটে হাত গুজে এক পা করে সামনে এগিয়ে আসছে আজরাহান, আর ওর এগিয়ে আসার প্রতিটি পদক্ষেপ যেন তীরের মতো বিঁধে যাচ্ছে প্রহরের হৃৎপিণ্ডে। আজরাহানের চোখে তাকাতেই দেখে রক্তদৃষ্টি দিয়ে ও তাকিয়ে আছে প্রহরের দিকে। ওর সামনে আসতেই প্রহর নিচে নেমে দাঁড়ায়। আজরাহানকে দেখে মাথা হেলিয়ে এপাশ ওপাশ দেখে আবার শান্তভাবে বলল, রাহান ভাইয়া, আপনার লেজে কি কেউ আগুন লাগিয়ে দিয়েছে? এমন লাল হয়ে যাচ্ছেন কেন? আজরাহান নিজের রাগ পুরোটা সংবরণ করতে চাইলেও পারে না, কঠিন কণ্ঠে বলল, বিয়ে করার অনেক স্বাদ জেগেছে, তাই না? আজরাহানের কথায় নিজের শ্বাস আটকে নেয় প্রহর। কোহিলিকা কোনো প্রতিক্রিয়া না করে নিজের কাজের ফাঁকেই স্বাভাবিকভাবে বললেন, মেয়ে হয়ে জন্মেছে, একদিন তো স্বামীর বাড়ি যেতেই হবে, এখানে সাত জায়গার কিছু নেই। আজরাহান ক্ষীণকায় উত্তেজিত হয়ে বলল, এই বয়সে এত কিসের চিন্তা বিয়ে নিয়ে? কোহিলিকা সবজি কাটা রেখে আজরাহানের দিকে তাকায়। আজরাহানের চোখ নিবদ্ধ প্রহরের চোখে। কোহিলিকা এক শ্বাস ছাড়লেন। তার ছেলেকে সুদর্শন বললে ভুল হবে, বলতে হবে ভয়ঙ্কর সুদর্শন। এক দেখায় যে কোনো মেয়েকে সম্মোহন করতে ওর চোখের এক নিগুড় দৃষ্টি যথেষ্ট। কিন্তু একটাই অনুতাপের বিষয়, সৌন্দর্যের সাথে যদি একটু ব্যক্তিত্বপূর্ণ মানুষের গুণাবলী তার মাঝে বিদ্যমান থাকতো, তাহলে তাকে লাখে এক বললেও ভুল হতো না। কোহিলিকা নিজের ভাবনার অবসান ঘটিয়ে বিরস কণ্ঠে বললেন, ফুলবাবু সেজে কোথায় যাওয়া হচ্ছে? আশফিকের কাছে। ভালো, ওকে আজ বাসায় নিয়ে এসো, অনেকদিন হলো ছেলেটাকে দেখি না। আজরাহান মায়ের দিকে তাকালেন, বিক্ষিপ্ত চিত্তে শুধালেন, নিজের ছেলেকে তো একবার তাকিয়ে দেখো না, অন্যের ছেলেকে দেখার এত আগ্রহ কেন? তোমাকে দেখার কি আছে? ওই মাথায় কগাছি চুল আর শ্বেত রোগীর মতো সাদা গায়ের রং, এছাড়া তো তোমার মাঝে দেখার কিছু নেই। কোহিলিকার কথায় প্রহর ঠোঁট চেপে হাসতে থাকে। আজরাহান ভারী কণ্ঠে বলল, আমার গায়ের রং মোটেই শ্বেত রোগের মতো নয়। গিয়ে খাবার টেবিলে বসো। আজরাহান দাঁত মুখ খিচে বের হয় রান্নাঘর থেকে। আজ কলেজ ছুটি, তাই আজরাহান লেট করে ঘুম থেকে উঠেছে। প্রহরের হাতে নাস্তার ট্রে ধরিয়ে দেয় কোহিলিকা। ডাইনিংয়ে ঝিম মেরে বসে আছে আজরাহান। মস্তিষ্কের দুপাশে শিরা দপদপ করছে। মুষ্টিবদ্ধ হাতের মোটা শিরাগুলো যেন এখনোই ফেটে যাবে। প্রহর ট্রে নিয়ে এসে আজরাহানের সামনেই রাখে আর বলল, তাড়াতাড়ি খেয়ে উদ্ধার করেন আমায়। প্রহরের কথা শেষ হতেই আজরাহান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কালক্ষেপণ না করেই এক হাত দিয়ে প্রহরের কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে ধরে, আরেক হাত দিয়ে প্রহরের এক হাত ধরে পিছন দিকে উল্টিয়ে ধরে। ক্ষিপ্র কণ্ঠে বলল, অনেক বিয়ে করার স্বাদ জেগেছে তো না? আর একবার বিয়ের কথা বললে একদম জানে মেরে ফেলবো। প্রহর ওর হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে, কিন্তু আজরাহানের বিশাল দেহের বলিষ্ঠ হাতের সাথে পেরে ওঠে না। প্রহর হকচকিয়ে বলল, ছাড়ুন আমাকে, বলছি ছাড়ুন, রান ভাই লাগছে আমার। আজরাহান দাঁত কিরমির করে বলল, আর আমার যে লাগে। ছাড়ুন বলছি, আমি কিন্তু ছোট মাকে ডাকবো। প্রহর সত্যিই ডেকে ওঠে, ছোট মা। আজরাহান ওকে ছেড়ে দাঁড়ায়। প্রহর ঝাড়ি মেরে উঠে বলল, আপনি কি পাগল? তাহলে ছোট আব্বুকে বলবো আপনাকে অ্যাজাইলামে দিয়ে আসতে, যত সব। আজরাহান কিছু বলতে যাবে, তার আগেই দেখে কোহিলিকা রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে আছে। আজরাহান ওর যাওয়ার পথ ধরে। বাইরে এসে বাইকের কি হলে কি দিতে দিতে আনমনে বলে ওঠে, তোকে আমি কোথাও যেতে দেবো না ডিঙে নৌকা। কেন বুঝিস না আমাকে? সবই তো বুঝিস, তাহলে আমাকে কেন বুঝিস না? আজরাহান ওর পাশে কারো ছায়া দেখতে পায়। মাথা উঁচু করে ছাদে তাকাতেই কেউ একজন সরে পড়ে। ছাদের ওপর বসে বসে হাঁপাচ্ছে প্রহর। আজরাহান আবারও ওকে ছুঁয়ে দিয়েছে। ও জানে না কেন আজরাহানের স্পর্শে ওর এমন মনে হয়। ওর দুনিয়া কেন কেঁপে ওঠে, সব কিছু যেন শূন্যে মিলিয়ে যায়। না চাইতেও এক অদৃশ্য বলয় ওকে আষ্টে পিষ্টে জেঁকে বসে, যা থেকে ও বেরোতে পারে না, কিছুতেই না।